চীন সফরে ডালিয়ানে প্রধানমন্ত্রী, সই হতে পারে ২ চুক্তি ১৩ সমঝোতা স্মারক। যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে। দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় প্রতিবেশীর গোয়েন্দারা, অভিযোগ রাষ্ট্রবিজ্ঞানীর। রাজনৈতিক ঐক্যের তাগিদ বিশিষ্টজনদের। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় গ্রেফতার ২৬, গোপালগঞ্জে ৬। জনগণ দেশকে দিল্লির কৃতদাস বানাতে দেবে না, বললেন রিজভী। জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী মিছিল, আওয়ামী লীগের গুম খুনের বিচার দাবি। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার, জনমনে আতঙ্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হবার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত স্টার নিউজে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের দালিয়ানে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সূচি অনুযায়ী আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া দিনের বিভিন্ন সময়ে গিনি, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া বা কাজাখস্তানের নেতাদের সঙ্গে সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের জন্য সময় রাখা হয়েছে। বিকেলে আবাসস্থল থেকে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানে ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক অধিবেশনে যোগ দেবেন। অধিবেশনে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পরে সন্ধ্যায় চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রীর আয়োজিত স্বাগত সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সংবর্ধনা শেষে তার আবাসস্থলে ফেরার কথা রয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান কথা বলছেন সচিবালয়ে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সংস্থার সাথে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর রোধ করা, ঘৃণামূলক বক্তব্য অপপ্রচার রোধ করা। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিল করার সুযোগ ৩০ দিনের মধ্যে দ্রুত অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে। জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে। এটা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহার। সুতরাং বিএনপি নির্বাচনে বলেনি বিএনপি একটা মিডিয়া কমিশন গঠন করবে। এই কথাটা আগে একটু বুঝে নিতে হবে। এখন এই যে রেগুলেটরি বডি বলছেন, এটাকে আমরা সংজ্ঞায়ন করে কমিশন হিসাবে বলতে পারি, কিন্তু এই শব্দটা সরাসরি বিএনপির ইশতেহারে ছিল না। সে কারণেই যে কমিশনটা গঠিত হয়েছে, যে কমিশনটা তৈরি হয়েছে, আরেকটা কথাও মনে রাখতে হবে, বিএনপি একটা পলিটিক্যাল সরকার, বিএনপির নিজস্ব চিন্তাভাবনা আছে। আমরা বলছি না যে মিডিয়া কমিশন রিপোর্ট হয়েছে সেটা খারাপ কিছু, সেটাও যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে করা হয়েছে, যোগ্য ব্যক্তিরা ছিলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে। কিন্তু একই সাথে ওটার সাথে শতভাগ আমরা একমত হয়তো বা না, বা আমরা অন্যরা যারা আছে তাদের সাথে কথা বলবো, এবং কিছু কিছু জিনিস হয়তো ল্যাক করছে, এটাও আমরা ওই রিপোর্টটা দেখে মনে হয়েছে। তো সব কিছু আমরা একটু ইনকর্পোরেট করে সিদ্ধান্ত নিতে চাই। আমরা আবারও বলছি, আমাদেরকে অন্তত নির্বাচনী প্রতিশ্রুতি ছিল করছি না, এটা বলা হয়তো ওইভাবে ঠিক হবে না, কারণ মিডিয়া কমিশন করবো, এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সরাসরি ওভাবে ছিল না। করবো, সেটার জন্য তো ওই যে বললাম যে আমরা যখন একটা আমাদের বেসিস আছে, এর সাথে আমরা আরো অনেক কিছু রিলেট করব। মিডিয়া কমিশনে আসলে কোনটা কি থাকবে, কতটুকু থাকবে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, সেদিন আলোচনায় এসেছিল এই মিডিয়া কমিশনের অধীনে কি সোশ্যাল মিডিয়াও থাকবে কি থাকবে না ধরনের আলোচনা, নাকি ওটা আলাদা করা উচিত হবে, এই আলাপও এসছে। কারণ ওই যে এখন যেটা বলে, আমরা ট্রেডিশনাল মিডিয়াগুলোকে ফোর্থ স্টেট বলতাম, এখন ফিফথ স্টেট বলে যে সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়াকে। তো এটাও ইনকর্পোরেট করবো কি করবো না, নাকি এটার জন্য আলাদা বডি হবে। নতুন নতুন আলোচনা আসছে, আমরা দেখলাম যে এই আলোচনাগুলো তো আসছে। সে কারণে আমরা একটু সময় নিয়ে করা বরং ভালো হবে, খুব তাড়াহুড়ো করার চাইতে। আমরা
একটা রেগুলেটরি বডি, সেটা কমিশনের নামে, যদিও কমিশন হবে এরকম একটা ঐক্যমত্য সেদিন যারা ছিলেন সেখানে ছিল, সেটা হতে পারে, কিন্তু একটা বডি তৈরি হবে যেটা সরকারের বাইরে এটাকে দেখভাল করবে, এটা থাকবে নিশ্চয়ই। জি, আমি নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতের সিদ্ধান্ত, আদালতের বিষয় বিচারাধীন যেহেতু রয়েছে। বিএনপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের সময় তারা কি করেছে দেখেছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক, কোনটা আপনাদের মানে আচ্ছা, এটা প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এমন অভিযোগ এনেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। হিন্দু মুসলিম দাঙ্গা চেষ্টা হচ্ছে বলেও শঙ্কা জানান তিনি। এছাড়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক আইনজীবীর বক্তব্যের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। হাবিবুর রহমান অভির প্রতিবেদনে বিস্তারিত। দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সম্প্রতি সংখ্যালঘুদের জন্য আলাদা প্রদেশ তৈরির বক্তব্য দেন এক আইনজীবী, আর রাজধানীর শাহবাগে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, অন্য দেশের সহযোগিতায় প্রদেশ তৈরির ঘোষণা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে, যে একজন ব্যক্তি চাইবেন এবং আমাদের অন্য একটা রাষ্ট্র চলে আসবে, এখানে এসে তার চাহিদা অনুযায়ী ধর্মীয় কারণে বা ধর্মীয় পরিচয়ের মাধ্যমে একটা প্রদেশ সৃষ্টি করবে, এই ধরনের কথা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে বলা সঠিক না। আলাদা প্রদেশ তৈরির ভাবনাকে একেবারেই অবাস্তব বলছে হিন্দু মহাজোট। না, ওই দাবি আমি একমত না। একমত না বলতে গেলে, বাংলাদেশের যদি আমার বাড়ি হলো রাজবাড়ী, আমাকে যদি বলেন চট্টগ্রামে যাই বসতি করেন, আমি তো করবো না। এটা হচ্ছে উনি যেটা বলছে এটা অসম্ভব, এটা হলো অবাস্তব। কেউ করবে না, হিন্দুরাই করবে না। দরকার হলে এই দেশ ছেড়ে চলে যাবে, তবে এই দেশের মধ্যে আর এক দেশে যাই বসবাস করবে না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর শঙ্কা, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা চলছে। উনি যখন বলেন কয়েকটি দেশ, তা আমার মাথায় একটা দেশের কথাই মনে হয়। তো একটা দেশে কিন্তু গুপ্ত সাহায্য করবে। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, কারণ একটা ওপেন জায়গায় একটা মূর্তি থাকলে কেউ হয়তো ওটাতে একটা ঢিল মারবে, কেউ হয়তো ওটা থেকে একদিন একটু আগুন লাগানোর চেষ্টা করবে, আর লেগে যাবে হিন্দু মুসলিম। এই উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না। হঠাৎ এসব কর্মকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। চৈতালির উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি তো বোঝাই যায় যে একটা কোনো সংস্থার হয়ে কাজ করছে। মোস্ট লাইকলি র তাকে বলেছে যে তুমি এইটা বলো। খালেদা জিয়া গেছিলেন যখন চীন সফরে, তখন আমরা শুনেছিলাম যে চীনের সঙ্গে কিছু চুক্তি হবে আর কি। তখন এই 64টা জেলায় যখন বোমা, তখন উনি তাড়াতাড়ি করে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। তো এখন দুটার মধ্যে আমি কোরিলেশন দেখি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। সকালে রাজধানীর ধানমন্ডিতে এসব জানান তিনি। এদিকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়তি চেকপোস্ট এবং টহল জোরদার সহ রাজধানীতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। 2 শতাধিক জায়গায় রয়েছে বিশেষ চেকপোস্ট। দিন জুড়ে চলবে পিকেটিং এবং ব্লক রেইড, থাকছে গোয়েন্দা নজরদারিও। 4টি কন্ট্রোল রুম থেকে চলছে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ড বাই রয়েছে 15টি কুইক রেসপন্স টিম। এছাড়া রাজধানীর 15 স্থানে মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন করে বিজিবি। তল্লাশি এবং টহলের দায়িত্বে থাকছে র্যাবের বিশেষ টিমও। সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি, আর্মি, র্যাব, এপিবিএন সব বিভাগ আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। ধন্যবাদ। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে মিছিলের প্রস্তুতিকালে ঢাকা এবং গোপালগঞ্জে 32 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কাশিয়ানী থেকে 4 জন এবং মুকসুদপুর থেকে 2 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজীব মুন্সি রয়েছেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 26 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রমনা থানা থেকে 2 জন, ধানমন্ডি থেকে 10 জন, বংশাল থানা থেকে 1 জন, খিলক্ষেত থেকে 2 জন,
কদমতলী থেকে একজন, মোহাম্মদপুর থেকে 8 জন, মিরপুর থেকে একজন এবং তুরাগ থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছে সংস্থাটি। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদেরকে জানাবেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে কি কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইমা। আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তারা দেশের বিভিন্ন স্থানে মিছিল করার চেষ্টা করেছে, নানাভাবে স্লোগান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ সে কারণে প্রশাসনের পক্ষ থেকে আসলে কঠোর নজরদারির পাশাপাশি তারা যেন কোনো ধরনের কোনো নাশকতা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তার মধ্যে একটি জেলা গোপালগঞ্জ। কারণ আপনারা জানেন যে এই গোপালগঞ্জকে বলা হয় মূলত আওয়ামী লীগের আঁতুড়ঘর বা আওয়ামী লীগের দুর্গ, যদিও সেই দুর্গে এখন ভাটা পড়েছে। কারণ এই গত যে নির্বাচন সেই নির্বাচনের গোপালগঞ্জে যে 3টি আসন রয়েছে 3টি আসনেই কিন্তু বর্তমান যে সরকার অর্থাৎ বিএনপির জয় হয়েছে এবং সেই জয়ের কারণে মূলত এই মুহূর্তে আসলে আজকে গোপালগঞ্জ এলাকায় কোনো ধরনের কোনো মিছিল বা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের কোনো আয়োজন আওয়ামী লীগ নেতাকর্মীদের তেমন একটি আমাদের চোখে পড়েনি। এবং এই পুরো এলাকায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেনাবাহিনী সদস্যরা টহল দিচ্ছে, র্যাব সদস্যরা টহল দিচ্ছে, বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি টুঙ্গিপাড়ায়, যেখানে বঙ্গবন্ধুর জন্মস্থান এবং ক্ষমতাচ্যুত যে সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যার বিরুদ্ধে গুম খুন সহ নানা ধরনের হত্যাযজ্ঞের অভিযোগ, সেই শেখ হাসিনার জন্মস্থানে এই মুহূর্তে আমরা রয়েছি। কিন্তু এখনও পর্যন্ত এই এলাকার যে মানুষ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আগে এই দিনটিতে নানা ধরনের উৎসবের একটি আয়োজন হতো, নানা ধরনের আয়োজন ছিল, কিন্তু এখন এখানে আসলে সব ফাঁকা, কেউ নেই এবং কোনো নেতাকর্মী নেই, কোনো মিছিল নেই, মিটিং নেই, কিছুই নেই। এবং আপনারা জানেন যে যেহেতু প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নজরদারি করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই আসলে এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এবং আমরা যতটুকু জেনেছি এখনও পর্যন্ত এই গোপালগঞ্জ জেলায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যার মধ্যে কাশিয়ানী এলাকায় 4 জন এবং মকসুদপুর থেকে 2 জনকে আটকের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। আরও কারা কতজন আটক হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত হয়তো একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে জানানো হবে। তো এই ছিল এই মুহূর্তে টুঙ্গিপাড়া এলাকা থেকে আমার কাছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে সবশেষ। ইমা। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো খবর জানবো। গোপালগঞ্জে আমাদের আরেক সহকর্মী রয়েছেন ফয়সাল। ফয়সাল, আমাদেরকে জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বা প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আপনি, বিজিবির তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। একটু কারেকশন করে দিতে চাই, আসলে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়নি। গোপালগঞ্জে যে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, গোপালগঞ্জেও কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7টার সময় আসলে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গোপালগঞ্জে এসে পৌঁছেছে। তবে আমি রয়েছি গোপালগঞ্জ শহরে। আসলে আমাদের এক সহকর্মী টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছিলেন, কিন্তু শহরে যে বিষয়টি রয়েছে যে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিন্তু শহর কেন্দ্রিক যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট সেসব জায়গায় পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা তাদের টহল জোরদার করেছে, চেকপোস্টগুলোতে তারা রয়েছে। পুলিশের যিনি পুলিশ সুপার গোপালগঞ্জের, তিনি আমাদেরকে যেটি বলছেন যে গোপালগঞ্জে যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর টহলের কথা যদি বলি, গোপালগঞ্জ শহর কেন্দ্রিক আসলে আমরা সেনাবাহিনীর টহল এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আরেকটি বিষয় যেটি বলছিলাম, আমাদের সহকর্মী বলছিলেন যে গোপালগঞ্জের কাশিয়ানীতে এবং মকসুদপুর উপজেলায় গতকাল রাতে এবং মধ্যরাতের দিকে কিন্তু বিশেষ পুলিশের অভিযানে আওয়ামী লীগের এবং
ছাত্রলীগের যে সহযোগী সংগঠন রয়েছে নিষিদ্ধ সংগঠনের তাদের নেতাকর্মীদের মধ্যে 6 জনকে কিন্তু আসলে আটক করা হয়েছে। আরেকটি বিষয় বলি যে গোপালগঞ্জের কিছু সময় পরে গোপালগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বিভিন্ন কার্যক্রম তারা নিয়েছে, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই কার্যক্রম প্রতিহত করার জন্যই কিন্তু গোপালগঞ্জ জেলা বিএনপি তারাও অবস্থান কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ পরে আমরা যতটা জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হবে। তো তারাও যেটি বলছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে, তারা যেন কোনো ধরনের কর্মকাণ্ড আসলে জেলায় না করতে পারে, এই কারণে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। তবে ইমা আরেকটু আপনাকে একটু বলে রাখতে চাই, আমরা কিছু সময় আগে খবর পেয়েছি যে গোপালগঞ্জের কোনো একটি গ্রামে আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কিন্তু একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে এবং সেখানে কেকও কাটা হয়েছে, এমনটি খবর কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা ফেসবুকের মাধ্যমে সেই ভিডিওটি এরই মধ্যে ফেসবুকে কিন্তু ছড়িয়ে গেছে। তো মোটামুটি বলা যায় যে এই যে একটি ঝটিকা মিছিল এবং কেক কাটা ছাড়া আসলে গোপালগঞ্জে আওয়ামী লীগের এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ড আমরা খুব বেশিভাবে লক্ষ্য করিনি। তো ইমা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে, শহর থেকে সবশেষ খবর। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে গাজীপুর এবং মাদারীপুর থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। গাজীপুরে আছেন বাবু। বাবু, আমাদেরকে জানাবেন যে গাজীপুরে নিরাপত্তা কেমন জোরদার করা হয়েছে, বা সেখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম গোপালগঞ্জে টুকটাক উদযাপন হয়েছে, গাজীপুরে এমন কোনো চিত্র আপনি দেখতে পেয়েছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। গাজীপুরে আসলে সকাল থেকেই বিজিবির কিন্তু টহল রয়েছে মহাসড়ক এবং আঞ্চলিক শহরগুলোতে, যে গাজীপুর শহরের যে জায়গাগুলোতে রয়েছে, যেখান থেকে আসলে যেসব জায়গা থেকে আসলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কার্যক্রম কর্মসূচি গুলো করা হয়, সেই সব সড়কে কিন্তু আসলে বিজিবি, পুলিশ সহ তাদের টহল রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আসলে ফেসবুকের মাধ্যমে দেখেছি আসলে যে গাজীপুর মহানগর ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। কোন জায়গাটিতে সেটি এখনো নিশ্চিত হয়নি। তারা আসলে যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে লোকে মহাসড়কে কিন্তু একটি মিছিল করেছে মহানগর ছাত্রলীগ, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং কার নেতৃত্বে করেছে মহানগর ছাত্রলীগের, কার নেতৃত্বে সেটি কিন্তু আমরা এখনো তথ্য পাইনি। আসলে অথবা পুলিশের সাথে আমরা যোগাযোগ করলে অথবা যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করলে আমরা তথ্যটি জানতে পারবো। এছাড়াও যদি বলি যে আসলে গাজীপুর জেলা সহ যে ঢাকা 6 জেলায় আসলে সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল রাজেন্দ্রপুর সাভার ক্যান্টনমেন্ট থেকে আসলে 90 ডিভিশনের একটি সেনা সদস্য টিম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে তারা অবস্থান করছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের টহল মহাসড়কগুলোতে আমরা দেখতে পাইনি, যদিও রাত 12টার পরে একটি নির্দেশনা ছিল যে মহাসড়কে সেনাবাহিনী টহল থাকবে, কিন্তু 12টার পর থেকে এখনো পর্যন্ত কোনো টহল সেনাবাহিনীর হয়নি। এছাড়াও কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে প্রায় 70 জনের উপর আওয়ামী লীগের নেতাকর্মী থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ। এই ছিল আমার কাছে গাজীপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের সর্বশেষ। ইমা। বাবু, এবার আমরা যাচ্ছি মাদারীপুরে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আকাশ। আকাশ, আমাদেরকে জানাবেন যে মাদারীপুরে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইমা, আমি সকাল থেকেই ছিলাম এই শহর অঞ্চলে, শহর সব বিভিন্ন উপজেলায় কিন্তু ঘুরে দেখেছি। সেই যে একটা স্বাভাবিক পরিস্থিতি কিন্তু রয়েছে। যে গতকাল যে আশঙ্কা করা হয়েছিল যে এর 2-3 দিন আগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়, সেই ঝটিকা মিছিল পরে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সেই বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। তার সাথে 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে যেন বিশৃঙ্খলা না ঘটে, সেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। তেমন আসলে এখন পর্যন্ত কোনো নিষিদ্ধ সংগঠন, যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে কিন্তু রাস্তা বা কোনো জায়গায় এখন পর্যন্ত তেমন কোনো খবর আসেনি যে তারা কোনো কিছু পালন করেছে কিনা। তবে কিছুক্ষণ আগেই কিন্তু জেলা যুব দলের পক্ষ থেকে একটি মিছিল করেছে। তারা কিন্তু দেশীয় লাঠি সোঁটা নিয়ে কিন্তু একটি মিছিল করেছে এই শহর জুড়ে। শহর থেকে মোস্তফাপুর পর্যন্ত কিন্তু প্রায় শতাধিক মোটরসাইকেল শোডাউন দিয়েছে তারা।
তারা কিন্তু কঠোর অবস্থান রয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে জানান দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী যদি রাস্তায় নামে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে, এমনটি কিন্তু জানান দিয়েছেন এই যুব দলের নেতাকর্মীরা। এছাড়া যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি একটু বলি, তাদের সাথে কথা বলেছিলাম মাদারীপুর সহকারী পুলিশ সুপারের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন ৫ শতাধিক পুলিশ কিন্তু কাজ করছে জেলায়। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। ইমা। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, আপনি আমাদেরকে জানাবেন যে রাজধানীতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা জানি যে দেশের বিভিন্ন অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে, কোনো অঞ্চলে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা শহরের চিত্র আপনি আমাদেরকে জানাবেন। ইমা, রাজধানী ঢাকার চিত্র যদি একটু বলতে চাই তাহলে যেহেতু গুরুত্বপূর্ণ স্থান রাজধানী, সেই হিসেবে ঢাকায়ও কিন্তু একেবারে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। এবং এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২-এর ঠিক সামনেই। আমার পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন একটি এপিসি কিন্তু ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে, বাড়িটির ঠিক সামনের মোড়ে অর্থাৎ সড়কের সামনের মাথায় কিন্তু একটি এপিসি রাখা হয়েছে এবং সামনে এবং পেছনে দুই পাশেই কিন্তু ব্যারিকেড দিয়ে এই সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। এবং এখানে নিরাপত্তা রক্ষার জন্য আসলে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে র্যাব বাহিনীকেও দেখেছি, তারা এখানে আসছেন। কিছুক্ষণ পরপর আসলে যেহেতু সামনে একটি প্রধান সড়ক রয়েছে, ধানমন্ডি এরিয়াতে যে সড়কগুলো রয়েছে সেগুলোতে সবগুলোতেই যেহেতু ধানমন্ডির ৩২ সে বাড়িটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দিকে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক যেভাবে হোক তারা ছড়িয়েছে অথবা তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তারা বের হতে পারেন, তারা এদিকে আসতে পারেন, তারা মিছিল নিয়ে আসতে পারেন। এবং এইসব তথ্যের ভিত্তিতে মূলত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গোয়েন্দা থেকে জানানো হয়েছে পুলিশ বাহিনীকে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আসলে পুলিশ বাহিনী এই আশেপাশে যেসব সড়ক আছে সবগুলো তারা নিরাপত্তা বেষ্টনীর বলয় রেখেছেন এবং তারা এখানে আশেপাশে যারা চলাচল করছেন তাদেরকে চলাচল সীমিত রেখে তাদের সবাইকে চেকিংয়ের আওতায় রেখেছেন। এবং কিছুক্ষণ পূর্বে এখানে তারা যেহেতু কাউকে আসলে এই সড়ক ধরে চলতে দিচ্ছেন না, তারা একজনকে কিছুক্ষণ আগে ধরে নিয়ে এসেছিলেন এবং আসলে তার থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছিল না বিধায় তাকে কি গ্রেফতার করা হয়েছে কিনা যদিও এখনো আইন শৃঙ্খলা বাহিনী জানাননি। কিন্তু কিছুক্ষণ পূর্বেই ধানমন্ডি থানার একটি গাড়িতে করে এখান থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে জিজ্ঞাসাবাদ করে হয়তো তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হবে, কারণ হয়তোবা তিনি ভুক্তভোগী যিনি যাকে নিয়ে গেছেন তিনি আসলে যেমনটা জানাচ্ছিলেন তিনি এখানে কিছুটা ঘোরাঘুরি করার জন্য এসেছিলেন এবং নিজেকে তিনি জুলাই যোদ্ধা দাবি করছিলেন। পরবর্তীতে তার মোবাইলে আসলে নিরাপত্তা যখন চায় তখন তিনি চাইলে পরবর্তী তাকে গাড়িতে উঠিয়ে ধানমন্ডি থানার দিকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে তাকে এখন আটক করা হয়নি এবং এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই যে সকাল থেকে এখানে কোনো মিছিল অথবা মিটিং হয়েছে অথবা কাউকে আটক করা হয়েছে। তো ধানমন্ডির ৩২ থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ইমা। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। জাতিকে দিল্লির ক্রীতদাস বানানোর অপচেষ্টা চলছিল, তবে বর্তমান সরকার তা হতে দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ মিছিল শেষে এসব জানান তিনি। রুহুল কবির রিজভী আরও বলেন, ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে। যারা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, জেল জুলুম অত্যাচার করে বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছে, তারা পচা পানা থেকে উঁকি দিচ্ছে। গত 17 বছরে অসংখ্য নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে জনগণ। এসব আর সহ্য দেখতে চায় না। দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা করা হচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। এই ফ্যাসিস্ট দলকে এই দেশ থেকে এই দেশের জনগণ যেখানে তাড়িয়ে দিয়েছে, রুহুল কবির রিজভী আহমেদ পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। বন্ধুরা আমার, বহুদিন পর জনগণের শুভেচ্ছায়, জনগণের ম্যান্ডেটে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়ে
তার ভয়ঙ্কর দুঃশাসন এবং রক্ত পিপাসু সরকার গঠন করেছিল, তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা রোধে ফ্যাসিবাদ বিরোধী মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এই মিছিল করেন তারা। এ সময় দলটির নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত সব গুম, খুন এবং গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক কার্যকরের দাবি জানিয়েছেন। তবে মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় এক সাংবাদিকের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে সকালে রাজধানীর মিরপুরেও ফ্যাসিবাদ বিরোধী মিছিল করে জামায়াতে ইসলামী মিরপুর অঞ্চল। আমি এই বিষয়টি ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এদের কত বড় দৃষ্টান্ত গণমাধ্যম কর্মীদের কলার ধরে। আমরা মার্চে এরকম দেখি নাই। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খানের চরগোলগলিয়া এলাকায় রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরবর্তীতে মন্ত্রী বলেন, জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন পরিত্যক্ত রাজনৈতিক দল। সর্বশেষ হয়েছে নিষিদ্ধ। রেলের জমিতে এবছর 1,60,000 গাছ রোপণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। রাজনৈতিক দলে নিষিদ্ধ, এটা আমরা জাতি কিভাবে দেখে? জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই এদেশে জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত হয়ে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো তৎপরতা মোকাবেলায় মাঠে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। ধ্রুব, আমাদেরকে জানাবেন যে এনসিপির কি কি কার্যক্রম রয়েছে এবং তারা কি কি আজকে দিনের কার্যক্রম কি কি রয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে তারা কি বলছেন? আমি জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরে সেটির সামনে অবস্থান করছি। আমরা গতকাল দেখেছি জাতীয় নাগরিক পার্টির যে একদম শীর্ষ পর্যায় থেকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের দিনটি, অর্থাৎ নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের যে অপতৎপরতা বা নাশকতা আজকের তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটিকে কেন্দ্র করে যে শঙ্কা দেখা দিয়েছে সেইটি ঠেকাতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং তাদের যে সকল সহযোগী সংগঠন রয়েছে তথা যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি সহ প্রতিটি সংগঠনের একদম শীর্ষ থেকে একদম তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে কিন্তু সেই নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মাঠে থাকেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা তাদের যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে তারা তাদের অবস্থান নিয়েছেন। তবে তাদের যে একদম যে ঘোষিত যে কার্যক্রম সেটি বিকেল 5টায় শহর এবং মহানগর পর্যায়ে কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তো সেখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহর এবং মহানগর পর্যায়ে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যারা
শীর্ষ নেতা রয়েছেন তারা কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে আসলে তারা চোখ রাখছেন এবং আমি যেমনটি দেখছি আজকে সকাল থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনেও কিন্তু আমরা দেখছি যে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন বিভিন্ন জায়গাগুলো আসলে চেক করা হচ্ছে। বিশেষ করে যেহেতু এই নাগরিক পার্টি যারা আসলে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু আওয়ামী লীগ সবসময় হুমকি মনে করে, যার ফলে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এই অফিসের সামনে নাশকতা তৈরির চেষ্টা করা হয়। বিশেষ করে আমরা দেখেছি বেশ কয়েকবার কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তো সেই সকল নাশকতা রুখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ইমা। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে টাস্ক ফোর্স গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি কর্পোরেশন সহ দায়িত্বরত সকল কর্মকর্তাকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসা, বাড়ি বা অফিস আদালতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। পরে সভায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। সেখানে ওই যে ব্র্যাককে সংযুক্ত করছেন নর্থ সিটি কর্পোরেশন, আমি মনে করি যে খুব আপনার একটা ভালো একটা ব্যবস্থা। এখানে যদি আমরা এনজিওকে ইনভলভ করতে পারি তাহলে কিন্তু সেটা আরো ইফেক্টিভ হবে বলে আমি বিশ্বাস করি। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরে। দেখছেন স্টার নিউজ। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। পারিবারিক বিরোধ থেকে শুরু করে চাঁদাবাজি সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। এতে জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 21 জুন সকাল 10টা লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবদল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। একদিন আগে চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় একদল যুবককে অস্ত্র নিয়ে মহড়া এবং ফাঁকা গুলি করতে দেখা যায়। এ সময় এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর এক সপ্তাহ আগে রাউজানে মাসুদুল হক চৌধুরী নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে বছরের শুরু থেকেই অবৈধ অস্ত্রের ব্যবহার ছিল আশঙ্কাজনক। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশব্যাপী অস্ত্র আইনে মোট 858টি মামলা হয়েছে, যার মধ্যে জানুয়ারি মাসে সর্বোচ্চ 269টি মামলা রেকর্ড করা হয়। পরিসংখ্যানের সবচেয়ে উদ্বেগজনক চিত্র চট্টগ্রাম বিভাগে। 5 মাসে এই রেঞ্জে রেকর্ড করা হয়েছে 237টি ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। এমন অস্ত্রকাণ্ড তারই প্রমাণ। অস্ত্রের ঝনঝনানি যেমনি বেড়ে উঠছে, আরেকটি বিষয় নতুন করে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মব সন্ত্রাস। কিছু অস্ত্র লুট হয়ে গেছে, সেই লুট হওয়া অস্ত্রও কিন্তু তেমনটি উদ্ধার হয়নি। সে কারণে আমার মনে হয় যে এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। পুলিশ বলছে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্রে উদ্ধারেও চালানো হচ্ছে অভিযান। অস্ত্র উদ্ধারের জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তাকে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতে অবৈধ অস্ত্রের উৎস এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। কাঁচামালের তীব্র সংকটে ধুঁকছে দক্ষিণাঞ্চলের অন্যতম রপ্তানিমুখী খাত খুলনার চিংড়ি শিল্প। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান। তবে এই সংকট কাটাতে আশার আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতি বা উচ্চ উৎপাদনশীল পোনা চাষ।
খুলনার চিংড়ি শিল্পকে আবারও ঘুরে দাঁড়াতে এগিয়ে এসেছেন দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীরা। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ক্লাস্টার পদ্ধতি, অর্থাৎ একই এলাকার একটি বড় অংশের মৎস্যজীবীদের একসঙ্গে কিছু নিয়ম মেনে চাষ করা পদ্ধতিতে চিংড়ির উৎপাদন বেড়েছে কয়েক গুণ। গভীরতা কম থাকার কারণে আমরা শতকে 100-র উপরে পোনা দিতে পারতাম না, 80 থেকে 100। আর এখন আমরা শতকে কমপক্ষে 200 পোনা দিতে পারি। প্রথম বছরে 2 থেকে 3 ডবল হয়ে গেছে। যেখানে 2 থেকে 3 কেজি, তো সেখানে 5 থেকে 6 কেজি, কারো 7-8 কেজি উৎপাদন হচ্ছে। জেলা মৎস্য অফিস বলছে, পরীক্ষামূলক ক্লাস্টার পদ্ধতি সফল হয়েছে। এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে রপ্তানি বেড়ে সুদিন ফিরবে। আমরা চাচ্ছি এটা অন্য চাষিদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য। সেটা অ্যাওয়ারনেসের মাধ্যমেও হচ্ছে, এবং আমরা অন্য জায়গার চাষিদেরকেও কিন্তু এই ক্লাস্টার ফার্মে, যেখানে 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়েছে, এই খামারগুলো কিন্তু আমরা চাষিদেরকে ভিজিট করাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি। এদিকে উৎপাদন বাড়াতে নতুন এই পদ্ধতির পাশাপাশি উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই বলেও মনে করেন রপ্তানিকারকরা। স্বল্প জায়গায় কম খরচ এবং ঝুঁকি কম, এই ধরনের চিংড়ি চাষ হচ্ছে পৃথিবীতে এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে ভানামি। সেখানে আমাদের এখানে গভর্নমেন্টে যারা পলিসিতে আছে এবং এর পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য দেশের কেউ কাজ করছে কিনা আমরা জানি না, তারা কোনো মতেই এই ভানামি চিংড়িকে উৎসাহিত করছে না। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা জোরদার করা গেলে খুলনার চিংড়ি শিল্প আবারও হারানো গৌরব ফিরে পাবে বলে আশা ব্যবসায়ীদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পরে। দেখছেন স্টার নিউজ। চীনের দালিয়ানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, আজকে বাংলাদেশের পক্ষ থেকে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সই হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চীন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM আলামিন। আলামিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং সেই সাথে আরও জানাবেন যে আজকে তার কী কী কর্মসূচি রয়েছে এবং কোন চুক্তিগুলো বা সমঝোতা স্মারকগুলো প্রাধান্য পেয়েছে। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা জানেন গত রাত্রে প্রধানমন্ত্রী চীনে চলে এসেছেন মালয়েশিয়া থেকে, এবং আসার পরে এখানে স্থানীয় ডালিয়ান একটা হোটেলে উঠেছেন এবং আজকে সকাল থেকে তিনি বেশ কয়েকটা মিটিংয়ে যুক্ত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে তিনি গিনির প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন এবং তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, মিটিং করেছেন। এছাড়া উল্লেখযোগ্য মধ্যে আজকে স্থানীয় সময় বিকেল 4টায় এখানে জলবায়ু বিষয়ক একটি সেমিনারে প্রধানমন্ত্রী যুক্ত হওয়ার কথা আছে। পাশাপাশি সন্ধ্যায় বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী কালকে আগামীকাল বিকেল 2টায় বেইজিংয়ের উদ্দেশ্যে এখান থেকে হাই স্পিড ট্রেনে যাবেন এবং হাই স্পিড ওখানে চীনের রাষ্ট্রপতির সাথে এবং প্রধানমন্ত্রীর সাথে আলাদা আলাদাভাবে দুটি বৈঠক আছে। এখানে আজকে এবং কালকে কর্মসূচি মূলত সেমিনার কেন্দ্রিক বা সৌজন্য সাক্ষাৎমূলক হবে। এখানে বেশ কয়েকটা মিটিং হবে। এছাড়া যেগুলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার যে বিষয়গুলো সেগুলো মূলত বেইজিংয়েই হবে। আর পাশাপাশি এখানে যে আমরা জানি বাংলাদেশ এবং চায়নার মধ্যে যে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ যে BRI যে চীনের উদ্যোগটা আছে, এখানে বাংলাদেশের খুব ওতপ্রোতভাবে অংশগ্রহণের যে বিষয়টা সেটা আরও এবং চায়নার পক্ষ থেকে এটাই বাংলাদেশের কাছে চাওয়া থাকবে। পাশাপাশি কূটনৈতিক সূত্রে আমরা যে খবরটা পেয়েছি সেটা হলো যে এখানে যে তিস্তা আমাদের যে প্রকল্পটা আছে, তিস্তা প্রকল্পে কোনো লিখিত চুক্তি না হলেও এটা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি সাংস্কৃতিক যে বাংলাদেশের সাথে সাংস্কৃতিক আদান প্রদান, কারিগরি সহায়তা, এই বিষয়গুলো নিয়ে চুক্তি হওয়ার বা আলোচনা হওয়ার কথা রয়েছে। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী SM আলামিন। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।